হুশিয়ার সাবধান, দিল্লির গোলামীরা জুলাই সনদ মানে না যারা, দিল্লির গোলাম যারা, জুলাই সনদ মানে না যারা, গোলামেরা অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। কাছে সমস্ত ক্ষমতা দিতে চায়। আমি আজকে আপনাদের সামনে কথা বলার সুযোগ পেয়েছি তা জুলাই বিপ্লবের কারণে। আজকে যিনি প্রধানমন্ত্রী হয়েছেন জুলাই বিপ্লবের কারণে, আজকে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন জুলাই বিপ্লবের কারণে, আজকে যারা বেশিরভাগ এমপি হয়েছেন জুলাই বিপ্লবের কারণে। যে জুলাই বিপ্লব আমাদের নতুন জীবন দান করলো, সেই জুলাই বিপ্লবকে অস্বীকার করা মানে এই নতুন জীবনকে অস্বীকার করা। সংগ্রামী বন্ধুগণ, 24শে জুলাই বিপ্লব একটি দলকে ক্ষমতাচ্যুত করে আরেকটি দলকে ক্ষমতায় বসার ছিল না। জুলাই বিপ্লব ছিল পুরাতন ব্যবস্থাকে ছুঁড়ে ফেলে নতুন ব্যবস্থা কায়েম করা। জুলাই বিপ্লব ছিল একজন ব্যক্তির হাতে ক্ষমতা কুক্ষিগত না করে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া। আজকে গণভোট অস্বীকার করা মানেই শুধু 70% মানুষের রায় অস্বীকার করা নয়, 70% রায় অস্বীকার করার মধ্য দিয়ে আবার তারা আওয়ামী লীগের সেই ফেসিবাদী কায়দায় এক ব্যক্তির কাছে সমস্ত ক্ষমতা দিতে চায়। আমরা দীর্ঘ 16 বছরে এক ব্যক্তির ক্ষমতার শাসন দেখেছি। আমাদের হাজার হাজার ভাই থেকে জীবন দিতে হয়েছে। শুধু জামাত ইসলামের কেন্দ্রীয় 11 জন ব্যক্তিকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে বিনা চিকিৎসায় হত্যা করা হয়েছে। যে জুলাই বিপ্লবের সূচনা হয়েছে রংপুর, সে রংপুরের সন্তান আমি। সে রংপুরের সন্তান এখানে আছেন আক্তার হোসাইন, আবু সাইদ রক্ত দিয়েছিল কি জন্য? সে তো ছাত্র নেতা ছিল। তার রক্ত চলে গেলে সে ক্ষমতায় যাবে আশায় রক্ত দেয়নি, একটা পরিবর্তন চেয়েছিল। আজকে বিএনপি ক্ষমতা আসে পরিবর্তন ভুলে গিয়েছে। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমাদের আন্দোলন কোন দলের বিরুদ্ধে নয়, আমাদের আন্দোলন জনগণের বিপক্ষে যে অবস্থান নিয়েছে তাদের বিরুদ্ধে। আমরা সকল সময় জনগণের পক্ষে থাকি। আজকে একজন ব্যক্তির কাছে ক্ষমতা কুক্ষিগত করার মাধ্যমে যদি আপনারা দুঃস্বপ্ন দেখেন আবার জোর করে ক্ষমতায় থাকতে পারবেন, বোকার স্বর্গে বাস করছেন। মনে করেন কেয়ারটেকার সরকারের আন্দোলনের কথা, কেয়ারটেকার নাকি পাগল ছাগল ছাড়া কেউ বোঝে না। আপনারা অস্বীকার করলেন, আন্দোলন দমাবার চেষ্টা করলেন, শেষ পর্যন্ত মানলেন, এমন ভাবে মানলেন কেয়ারটেকার হলো। আপনারা ক্ষমতা আসতে পারলেন না। জনগণের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবেন না, আমাদেরকে রাজপথে আসতে বাধ্য করবেন না। রাজপথের আন্দোলনের ফলাফল সরকারি দলের জন্য কোনো শুভ অবস্থা হয়নি, কোনো সময় হবে না। আমাদেরকে জমির অত্যাচারে ভয় দেখাবেন না। সবগুলো পার করে আজকে বয়সে আমরা এসেছি। সময় থাকতে যদি দেশ ভালো চালাতে চান, গণভোটের রায়কে মেনে নেন, কার্যকর করেন, জনগণ আপনাদেরকে ভালোবাসবে, শ্রদ্ধা করবে। বাংলাদেশের ইতিহাসে যারা রাজনীতি করতে চায় সেই রাজনীতিবিদদের মধ্যে সবচেয়ে বেশি সৌভাগ্যবান তারেক রহমান।
যার বাবা রাষ্ট্রপতি এবং একই সাথে মা প্রধানমন্ত্রী, মানে এইরকম বাবা মা উভয়ের রাজনৈতিক লিগালিটি নিয়ে রাজনীতিতে আগমন করা সৌভাগ্য বাংলাদেশের ইতিহাসে কারো এখন পর্যন্ত হয় না, সামনেও সম্ভবত এই সুযোগ আর কারো হবে না। কিন্তু সেই জায়গার থেকে একজন সাবেক প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির সন্তান হিসাবে 5ই আগস্ট পরবর্তীতে তিনি প্রতারণামূলক এবং একই সাথে কাপুরুষোচিত পদক্ষেপগুলো গ্রহণ করেছেন। 5ই আগস্ট পরবর্তীতে যখন বাংলাদেশ সবচেয়ে বড় আইনি, অর্থনৈতিক এবং নানা ধরনের সংকট ছিল, তখন শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি জাতীয় সরকারের জন্য তাদের সহ রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তারা সেই ধূর্ত শিয়ালের মতন যেটি করেছেন যে না, এখানে তোমরা ছাত্ররা বিপ্লব করেছো, অতএব তোমরা এবং একই সাথে বিশেষজ্ঞরা মিলে সরকার পরিচালনা করো। কারণ তারা জানতেন, যেহেতু তাদের পূর্বে রাজনৈতিক অভিজ্ঞতা আছে, যে এই সংকটে এই সিভিল সোসাইটি এবং শুধুমাত্র ছাত্র প্রতিনিধিরা সরকার পরিচালনা করলে সামনে তারা গর্তে পড়লে তখন তারা পিছন থেকে এসে এই যে দায় দায়িত্ব এবং ক্ষতিপূরণ সেটা তাদের উপরে বর্তাবে না। ফলে বিএনপি ধূর্ত শিয়ালের মতন জাতির ক্রান্তিকালে কাপুরুষোচিত আচরণ করে সংকটে দায়িত্ব না নিয়ে বরঞ্চ একটা সংকটের ভিতর ঠেলে দিয়ে পরবর্তীতে সে এখন সেখানে বড় ভাই সাজছে। দ্বিতীয় যে প্রতারণামূলক আচরণটি করেছেন সেটি আমাদের একটু পূর্বে বলেছেন যে আমাদের খমিনি ভাই জনাব আসিফ নজরুল স্যার। আমি 6ই আগস্ট আমাদের ছাত্র প্রতিনিধিদের পক্ষ থেকে আমরা জনাব আসিফ নজরুল স্যারের সাথে দেখা করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডে তার বাসায় 6ই আগস্ট ভোর 9:25 সেখানে শিক্ষার্থীদের পক্ষ থেকে সুস্পষ্টভাবে 3 থেকে 4টি দাবি তাদেরকে বলানো হয়েছিল, যে রাষ্ট্রপতির অপসারণ, একই সাথে সংসদ ভেঙে দেওয়া এবং আর্মির যেসব অফিসাররা সরাসরি গুম খুন হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদেরকে ইমিডিয়েটলি স্যাক করা সহ এবং রাজবন্দীদেরকে মুক্তি দেওয়ার 4টা দাবি জানানো হয়েছিল। সেক্ষেত্রে 3টি দাবি পরবর্তী দুপুর 12টা বা 3টার ভিতরে সরকার বা ওই সময়ের সেগুলো মানা হয়েছিল। বিশেষ করে সংসদ ভেঙে দিয়েছিল এবং একই সাথে আর্মির তখন যে কুখ্যাত অফিসার জিয়াউল হাসান সহ তাদেরকে অপসারণ করা হয়েছিল এবং রাজবন্দীদেরকে আমরা দেখেছিলাম ধারাবাহিকভাবে মুক্তি আসছিল। কিন্তু রাষ্ট্রপতির অপসারণ বিষয়ে যখন বলা হয়েছিল, তিনি বলেছিলেন যে ডক্টর ইউনূস যেই সরকারের প্রধান দায়িত্ব নেবেন, সরকার গঠনের পর 1 সপ্তাহের মধ্যে ডক্টর ইউনূসের আন্তর্জাতিক ব্যক্তিত্বের সামনে তিনি অনুরোধ করলেই রাষ্ট্রপতি সরে যাবেন, এইটা নিয়ে তোমরা জটিলতা করো না এবং এটা আমরা অতি দ্রুত এটা সমাধান করে ফেলব। তাহলে এই যে আমাদেরকে মানে একজন শিক্ষক হিসাবে শুধু তিনি না, রাজনৈতিক দলগুলোর কাছেও কিন্তু এই ধরনের একই সাথে আর্মির প্রধান এবং অন্যান্যরা, শুধু ছাত্র প্রতিনিধি না, অন্যান্য রাজনৈতিক দলের প্রধানগুলোর সাথে একই সাথে সিমালটেনিয়াসলি এই আলোচনাটা চালাইছেন যে রাষ্ট্রপতিকে রাখবো নাকি বাদ দিব। ফলে রাজনৈতিক দলগুলো কিন্তু সেখানে তাদের ধারণাটা স্পষ্ট করে না, তারা রাষ্ট্রপতিকে রেখেই, এই ছাত্র নেতৃত্বরা প্রথমে কিন্তু শুধু রাষ্ট্রপতিকে রেখেই দায়িত্ব নিতে চান নাই, তারা কিন্তু প্রথমে দাবিটা করেছিলেন। ফলশ্রুতিতে পরবর্তীতে যখন আমাদেরকে বলা হয় যে এই রাষ্ট্রপতিরা হাতে আপনারা শপথ নিচ্ছেন, এখন রাষ্ট্রপতি খারাপ, কিন্তু এই খারাপটা তো ছাত্ররা চায় না, বরঞ্চ যারা আমাদেরকে দীর্ঘ 40 বছরের রাজনীতির গল্প শোনাতে চায় তারা এই ধূর্ত শিয়ালের মতন আচরণ, প্রতারণামূলক আচরণ করেছে। এখন যে সংকটটা আছে, যে দেখেন ঠিক 30শে জানুয়ারি তারেক রহমান তিনি জাতির সামনে স্পষ্ট কথা দিয়েছেন যে আপনারা জুলাই সনদে হ্যাঁ দিবেন, ধানের শীষে ভোট দিবেন। আজকে আমরা দেখি ঠিক নির্বাচনের সরকার শপথ নেওয়ার পরই বিএনপির স্থায়ী কমিটির এখন বর্তমান আমাদের মাননীয় স্পিকার তিনি সুস্পষ্ট বলছেন যে আমরা যদি রাজি না হতাম তাহলে তো ভোট হতো না। এই যে আমরা রাজি না হলে ভোট হতো না, তার মানে তারা ইচ্ছা করে এই প্রতারণামূলক অবস্থান নিছেন। নির্বাচনের পূর্বে জাতিকে বলছেন যে আমরা সনদের পক্ষে, তোমরা আমাদের ভোট দাও। আজকে বিএনপির জোট যে 51% তাদের জনসমর্থ ম্যান্ডেট দেখায়, এই 51%-এর মিনিমাম 30 থেকে 35% হচ্ছে হ্যাঁ এর পক্ষের ভোট। তারা যদি কাপুরুষোচিত, আমি কেন বলেছিলাম, অনেকে বলতে পারেন যে একজন প্রধানমন্ত্রী কিনে কেন কাপুরুষোচিত বক্তব্য বলেছে, এর কারণটা হচ্ছে তারেক রহমানের যদি তখন সৎ সাহস থাকতো, সাবেক রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ছেলে হিসেবে তার যে সৎ সাহস থাকতো, তিনি নির্বাচনের আগে বলতেন যে এটা সাংবিধানিক সংকট তৈরি করবে। সালাউদ্দিনকে দিয়ে তিনি বক্তব্য দেখাতেন যে আমরা ন্যায়ের পক্ষে, অতএব আপনারা আমাদেরকে ম্যান্ডেট দেন। তিনি কাপুরুষোচিতভাবে এই প্রতারণামূলক বক্তব্য দিয়ে জনগণের ম্যান্ডেট নিয়েছেন, এখন এসে তিনি সেটির
বিপরীতে অবস্থান নিচ্ছেন, তিনি কোনো বক্তব্য দিচ্ছেন না। আইনমন্ত্রীকে দিয়ে, তার স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়ে, অন্য স্থায়ী কমিটিদের তারা বক্তব্য দিচ্ছেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, অ্যাটর্নি জেনারেল তিনি বলেছেন যে এই অভ্যুত্থানকে অনেকে 90-এর গণ আন্দোলনের সাথে তুলনা করেন। আমরা বলবো বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময় থেকে 71-এর যে চেতনা নিয়ে সাম্য, মানবিক মর্যাদা, বাংলাদেশের মানুষের আত্মমর্যাদা, অর্থনৈতিক মুক্তির জন্য স্বাধীন হয়েছিল, সেটা সম্পূরক হিসাবে 24 সালে বিপ্লব হয়েছিল। 1990 সালে কোনো গণ আন্দোলনও এটাকে বলা যায় না, গণ অভ্যুত্থানও বলা যায় না। এটা সর্বোচ্চ রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে, ছাত্রদের মাধ্যমে এটার একটা ফয়সালা হয়েছিল। এবং 24-এ এই যখন এটাকে 90-এর সাথে তুলনা করা হয়, তখন গত 17 বছর ধরে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থেকে পরোক্ষভাবে প্রতিবেশী রাষ্ট্রের কাছে যে জিম্মি ছিল, সেটাকে অস্বীকার করা হয়। আইনমন্ত্রী সেই অস্বীকারটা করছেন। 2008 সালে সরাসরি প্রতিবেশী রাষ্ট্রের প্রত্যক্ষ নীল নকশা যে 8-এর নির্বাচনের মাধ্যমে এর 1 মাসের ভিতর 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হইল। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তখন শুধু কাগজে ছিল, যার স্পষ্ট শুধু পতাকা ছিল, আর আমরা শুধু জাতীয় সঙ্গীত গেতে পারতাম, এইটুকু আমাদের স্বাধীনতা ছিল। আমাদের বিরোধী দল কারা হবে, আমাদের অর্থনৈতিক সিদ্ধান্ত কারা হবে, আমরা বিদেশিদের সাথে চুক্তি করতে পারবো কিনা, যেই সব রাজনীতিবিদরা ভারতের স্বার্থের বিরুদ্ধে বক্তব্য দিত, তাদেরকে এদেশের গোয়েন্দা সংস্থাদের মাধ্যমে গুম খুন করে হত্যা করা হতো। তাহলে যেই দেশের রাজনীতিবিদরা দেশের জন্য কথা বলে গুম হইতো, তখন কি ওই দেশের প্রকৃত স্বাধীনতা থাকে? কোনোভাবেই থাকে না। ফলে যারা এই দ্বিতীয় স্বাধীনতা বলে যাদের রাজনৈতিকভাবে এক ধরনের তাদেরকে উন্মাসিক তারা আচরণ করেন, তার আমরা সেই বিষয়টা তার স্পষ্ট বলতে পাই যে আগামী দিনের বিএনপি যদি তাদের এই প্রতারণামূলক অবস্থান থেকে সরে না আসে, 91 সালে তারা প্রতারণামূলক অবস্থান করেছিল সরকার গঠন করে, 2001 সালে করেছিল, যার রাজনৈতিক তারা কিন্তু সেটার প্রায়শ্চিত্ত করেছে, পুরো জাতিকে নিয়ে তারা সেই প্রায়শ্চিত্ত দিতে হয়েছে। ফলে এইবার তৃতীয়বার যদি তারা সেই রাজনৈতিক প্রতারণা করে, আগামীতে আওয়ামী লীগের যে পরিণত হয়েছে, সেই পরিণতি কিন্তু বিএনপিকে বরণ করতে হবে। একটা সরকারের স্বৈরাচার হওয়ার জন্য এবং ফ্যাসিস্ট হওয়ার জন্য যে সকল চরিত্র প্রয়োজন হয়, সকল চরিত্র বিএনপি গত কিছুদিনের মধ্যে দেখিয়ে দিয়েছে। 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে সংস্কারের যে কার্যক্রমটা, সেটাকে সহজ ভাষায় বুঝেছিলাম যে 5টা ধাপে হবে। প্রথম ধাপটা হচ্ছে জুলাই সনদ, দ্বিতীয় ধাপ হচ্ছে আদেশ, তৃতীয় ধাপ হচ্ছে অধ্যাদেশ, চতুর্থ ধাপ হচ্ছে সংস্কার পরিষদ এবং সর্বশেষ ধাপ হচ্ছে বাস্তবায়ন। প্রথম ধাপ জুলাই সনদ যদি বলেন, তাহলে সেটা খুব সুন্দর মতো হয়েছে। আপনারা দেখেছেন সংসদ ভবনের সামনে সকল দল উপস্থিত হয়ে স্বাক্ষর করেছে, এখানে ছবিও আছে ব্যানারে। সবচেয়ে বড় হাসিটা হচ্ছে সালাউদ্দিন সাহেবের, তাকিয়ে দেখতে পারেন, খুব খুশি। জুলাই সনদ। এর পরের ধাপ আদেশ হয়ে গেল সুন্দর মতো, কারো কোনো আপত্তি নাই। তারপর আসলো অধ্যাদেশ, খুব সুন্দর মতো হলো, কারো কোনো আপত্তি নাই। যখনই নির্বাচিত হয়ে আসলো ম্যানেজ ভোটের মাধ্যমে, তার পরপরই সংস্কার পরিষদ গঠনের সময় এসে এই আদেশও অবৈধ, অধ্যাদেশও অবৈধ, গণভোটকেও মানি না, চতুর্থ ধাপে এসে আটকে গেল সংস্কার পঞ্চম ধাপ। তো দূর কি বাত, আমি সহজ ভাষায় এটাই বুঝি। এখন প্রশ্ন হচ্ছে, বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামত 31 দফা, এখানে কম বেশি সবাই এই লাইনটা বারবার শুনেছেন। সেই 31 দফার প্রথম দফাটা কি ছিল? প্রথম দফার মধ্যে স্পষ্ট ভাষায় বলা আছে, জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সাংবিধানিক সংস্কার কমিশন গঠন করা হবে। 31 দফার প্রথম দফা। তারা ক্ষমতায় এসে যখনই সংস্কার পরিষদ গঠনের কথা, তারা শপথ নিতে আর রাজি না। এখন আমার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি শিলং থেকে 3 স্টার হোটেলে থেকে, ওখানকার বিলাসবহুল রিসর্টে থেকে ট্রেনিং নিয়ে দেশে এসেছেন ভারতের পক্ষ থেকে,
তার পক্ষে বলার একটা সুযোগ আছে, কারণ 31 দফায় বিএনপি বলেছে সংবিধান সংস্কার কমিশন, আর আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সংবিধান সংস্কার পরিষদ। অতএব উনি তো প্যাচ ধরায় খুব ওস্তাদ, উনি বলতেই পারে আমরা তো কমিশন বলেছি, আমরা পরিষদ বলি না। এর একটা সুযোগ তাদের রয়ে গেছে। একই দিনে যখন আমরা দুইটা ভোট দেখতে পেলাম, একটা ভোটের উদ্দেশ্য ছিল আমরা সংসদ গঠন করব, আরেকটা ভোটের উদ্দেশ্য ছিল গণভোটের সংস্কার পরিষদ গঠন করব। একই দিনে একটা মানুষ ভোট দিতে গেল, দুইটা ব্যালট পেপার নিল, দুইটার মধ্যে সিল মারলো, বাক্সে ভরা হলো, গণনা করা হলো, ম্যানেজ ভোটের মাধ্যমে কারচুপি করে বিএনপিকে জয়যুক্ত করানো হলো। সেই বিএনপি ওই একই দিনের একটা ভোটকে মানবে, আরেকটা ভোটকে মানবে না। এটা একটা অত্যন্ত দুঃখজনক এবং বেঈমানি চরিত্র। আমি মনে করি গণভোটে 70% মানুষ যেই রায় দিয়েছে সংস্কারের পক্ষে, সেই প্রায় 70% মানুষের সাথে বিএনপি সরকার চূড়ান্তভাবে বেঈমানি করেছে এবং এটার ফলাফল তাদের সামনে দিতে হবে, এটা আমি বিশ্বাস করি। আমি শুধু বলতে চাই, কেন আমি বললাম যে একটা সরকারের স্বৈরাচার এবং ফ্যাসিস্ট হওয়ার জন্য যা যা প্রয়োজন সব তারা করে ফেলেছে। খুব সংক্ষেপে, তারা গণভোট অধ্যাদেশ সংস্কার চায় না বলে বাদ দিয়ে দিয়েছে। তারা আবারও আয়না ঘরের জন্ম দিতে চায় বলে মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাদ দিয়ে দিয়েছে। তারা গুমের সংস্কৃতিতে ফিরে যেতে চায় বলে গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ বাদ দিয়ে দিয়েছে। তারা পুলিশকে বিরোধী দল দমনে কাজে লাগাতে চায় বলে পুলিশ কমিশন অধ্যাদেশ বাদ দিয়ে দিয়েছে। তারা নিজেরা ওই বিগত ফ্যাসিস্টের মতো দুর্নীতি করতে চায় বলে দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ বাদ দিয়ে দিয়েছে। তারা বিচারিক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করতে চায় বলে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ বাদ দিয়ে দিয়েছে। শেখ হাসিনার আমলের মতোই বেগমপাড়া বানানোর জন্য, টাকা লুটপাটের জন্য এবং পাচারের জন্য মাইক্রো ফাইন্যান্স ব্যাংক ও ব্যাংক রেজুলেশন অধ্যাদেশও বাদ দিয়ে দিয়েছে। বাদ কি থাকলো? আগের স্বৈরাচার, আগের ফ্যাসিস্টের সাথে বর্তমান স্বৈরাচার এবং বর্তমান ফ্যাসিস্টের কোনো পার্থক্য দেখা যাচ্ছে না। আমি অত্যন্ত দুঃখের সাথে দেখলাম ওই যে ভারতের নির্দেশনায়, তাদের আদেশে বাংলাদেশকে করদ্রাদ্য বানানোর জন্য আওয়ামী সরকারের রেখে যাওয়া অবশিষ্ট কাজের দায়িত্ব নিয়েছে বিএনপি। এই হচ্ছে বিএনপির বর্তমান চরিত্র। এই বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিএনপি নয়। এইটা ভারতের কাছে বিক্রি হয়ে যাওয়া আওয়ামী লীগের রেখে যাওয়া অবশিষ্ট কাজ শেষ করার জন্য নতুন নব্য ফ্যাসিস্ট এবং জালেম বিএনপি। যেই সময় আমরা দেখছি হামের মতো একটি রোগে শিশুরা মৃত্যুবরণ করছে, আইসিইউ খুঁজে পাওয়া যাচ্ছে না, লাইন লেগে যাচ্ছে, পেট্রোল পাম্পের সামনে তেলের অভাবে হাহাকার হচ্ছে। আমার বাসার পাশে একটা পেট্রোল পাম্প আছে, আমি প্রতিদিন দেখি, প্রতি রাতে দেখি, দিন রাত 24 ঘন্টা শত শত মোটরসাইকেল ওখানে লাইন দিয়ে আছে। দেশে একটা অস্থিরতা চলছে, জনজীবনে বিপর্যয় চলছে। এই সময় জনাব তারেক রহমান সিনেমা দেখে বেড়াচ্ছেন। আমার লজ্জা লাগে। আমি প্রবাদে শুনতাম যে রোম যখন পুড়ছিল, নিরো তখন বাঁশি বাজাচ্ছিল। এটার উদাহরণ আমি দেখেছিলাম ফ্যাসিস্ট শেখ হাসিনার কাছে। যখন আমাদের দেশের রাজপথ রক্তাক্ত হচ্ছিল জুলাই গণ অভ্যুত্থানে, উনি তখন বিটিভি ভবনের জন্য কাঁদছিল শেখ হাসিনা। ওই আওয়ামী লীগই তো বর্তমান বিএনপি। তারেক রহমান সিনেমা দেখে বেড়াচ্ছে। আস-সুন্নাহ ফাউন্ডেশন 3টি উমরা সহ মোট 45 লাখ টাকার পুরস্কার ও সংবর্ধনা আয়োজন করা হয়েছে। আগামী 17 এপ্রিল শুক্রবার রাজধানীর আফতাবনগরে অবস্থিত আস-সুন্নাহ ফাউন্ডেশন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে কওমি শিক্ষার্থী সংবর্ধনা ও নাসিহা প্রোগ্রাম 2026। সকাল 9টায় শুরু হওয়া এই আয়োজনে অংশ নেবেন দেশের 500 জন মেধাবী আলেম ও আলেমা। আল হাইয়াতুল উলায়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের অধীনে 1447 হিজরির দাওরায়ে হাদিস পরীক্ষায় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ও মুমতাজপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্য থেকে আবেদন সাপেক্ষে এই সংবর্ধনা দেয়া হবে। সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত প্রথম 3 জন পাবেন পবিত্র উমরা পালনের সুযোগ